তবে শিওর ভাববে স্যার একটা স্কুল বা কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেম করছে। আমার বউ হিসেবে এতটা ছোট তুমি, কিরকম হয়ে গেল না? লিয়া গালে থাকা লাচ্ছিটুকু গিলে নেয়, ঠোঁটে ঠোঁট চেপে বলে, খুব তো শখ ছিল সেই মেয়েজের মেয়েকে বিয়ে করার। গিয়েছিল না তো বিয়ে করতে, তবে কপাল খারাপ ছিল তাই হয়নি। লিয়ার কথা শুনে জারিফের মুখটা চুপসে যায়। জারিফের এখন নিজের উপরই রাগ হচ্ছে, কেন যে অমন বলতে গেল। আর লিয়াকে কথা বলার সুযোগ বের করে দিল সে। লিয়া এমনটা বলবে জানলে জারিফ ভুলে এমন কথা বলতো না। জারিফ হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে একটু নড়েচড়ে বসে, তারপর বলে, এই, তোমার মন তো দেখছি একদম লোহার মতো শক্ত। রোমান্টিকতা বোঝে না মনে হয়। আর নাকি ইচ্ছে করে সবসময় আমার সাথে কঠোরতা দেখাও। আজ প্রায় 1.5 মাস পর তোমার সাথে আমার দেখা হচ্ছে, সেখানে মিষ্টি করে কথা বলবে, তা না করে শুধু তাড়াতাড়ি কথা বলছো। তোমার কি ইচ্ছে করো না আমার সাথে একটু স্পেশাল টাইম স্পেন্ড করতে? লিয়া মনে মনে বাঁকা হাসে। জারিফের কথার উত্তর না দিয়ে বলে ওঠে, ওহো, আপনাকে তো একটা খবর দেয়াই হয়নি। আপনার এক্সের বিয়ে ঈদের পরে, এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। জারিফ কপাল কুঁচকে বলে। বুঝলাম না। লিয়া টেবিলের উপর দুহাত ভাঁজ করে রাখে আর বলে, কেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এককালে আপনার হবু বউ যে ছিল তার কথা বলছি। জারিফ লিয়ার এমন কথাবার্তায় বিরক্ত। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ফেলে, স্বাভাবিকভাবেই বলে, হবু বউ এককালে ছিল, তবে এক্স কোনো কালই না। কারণ তাসলিমের সাথে আমার প্রেমের সম্পর্ক কখনো ছিলই না। ফোনে বা সামনাসামনি কোনোদিনই প্রেমের কথা হয়নি। তবে মিথ্যে বলবো না, আমার তাসলিমকে ভালো লাগতো না এমন নয়, ভালো লাগতো বলেই হয়তো বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে যখন বিয়ের জন্য মা বাবার জিজ্ঞেস করতো আমার কোনো পছন্দ আছে কিনা, বরাবরের মতো নেগেটিভ উত্তর দিতাম। মা যখন বিভিন্ন মেয়েদের ছবি নিয়ে আসতো, সেই সময় একদিন মাকে তাসলিমের কথা বলি। নাতাশার চিকিৎসা করতে গিয়ে পরিচয়। দেখতে শুনতে বেশ ভালো, তার উপর ওর কোমল স্বভাবটা আমার ভালো লাগতো। যাই হোক, এতটুকুই। আর আমি আগে থেকে হাওয়াজ সম্পর্কে বিশ্বাসী, তাই যা কিছু হবে বিয়ের পর। বিয়ের কথা ঠিক হওয়ার পর তাসলিমের সাথে যে কয়েকবার ফোনে কথা হয়েছে সেটা নাতাশার অসুখের ব্যাপারেই, প্রেমের আলাপ কখনোই হয়নি। তবে একটা জিনিস আমি নোটিস করেছি, আমার দিকতে একটা দুর্বলতা থাকলেও তাসলিম কেমন যেন এড়িয়ে যেত। ছেলে মানুষ, হয়তো ক্ষণিকের একটা মোহ ছিল, ব্যাস এটুকুই, এর বেশি কিছু ছিল না। লিয়ার মুখটা মলিন হয়ে আসে। লিয়া সবটা জানে না এমন নয়, তারপরেও স্বামীর মুখে অন্য একজনকে ভালো লাগতো সে কথাটাই শুনতে কোনো মেয়েরই ভালো লাগবে না। ঠিক তেমনই লিয়ারও একদম ভালো লাগছে না। যদিও জারিফের কথায় স্পষ্ট মোহ ছিল, ভালো লাগতো, ছিল আর লাগতো কথা প্রভূতি প্রমাণ হয় অতীত। তবুও লিয়ার মুখটা ভার হয়ে আসে। জারিফ টেবিলের উপর রাখা লিয়ার 2 হাতের উপর নিজের হাত রাখলো। জারিফের স্পর্শে লিয়া একটু নড়ে চড়ে ওঠে। জারিফ লিয়ার মুখশ্রীতে সুগভীর শান্ত নজর জোড়া নিবদ্ধ করে, মায়াময় স্বরে বলে, লিয়া, আমি অ্যাক্টিং করতে পারি না। আমি যেমন তেমনটি প্রকাশ করতে ভালোবাসি। অ্যাক্টিং করলে হয়তো তোমাকে খুশি করার জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথার ডালা সাজিয়ে তোমাকে খুশি করতাম। লিয়া, ট্রাস্ট মি, ক্ষণিকের সেই মোহ আমার অনেকদিন আগেই কেটে গিয়েছে। এখন আমার সবটা জোরে আমি শুধু তোমাকে নিয়ে ভাবি, কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী। একটু দেরি হলেও আমি রিয়েলাইজ করেছি তুমি না চাইলেও আমার নিজের জন্য আমার তোমাকে প্রয়োজন। আমার নিজেকে ভালো রাখার জন্য আমার লাইফে তোমার মতো হাসি খুশি প্রাণোচ্ছল কোনো মেয়েকে নয়, আমার শুধু লিয়াকেই প্রয়োজন। নিজেকে ভালো রাখার জন্য আমার লাইফে তোমার মতো হাসি খুশি প্রাণোচ্ছল কোনো মেয়েকে নয়, আমার শুধু লিয়াকেই প্রয়োজন, তোমাকেই প্রয়োজন। জানি না এই প্রয়োজনকে ভালোবাসা বলে কিনা, যদি বলে তবে সীমাহীন প্রয়োজনের মতো আমার ভালোবাসারও সীমাহীন। লিয়া জারিফের চোখে চোখ রাখে, আবেগী হয়ে রাশভারী স্বরে বলে, আমিও যদি আপনার ক্ষণিকের মোহ হই তখন হয়তো সময়ের সাথে সাথে এই মোহটাও কেটে যাবে। জারিফ তড়িৎ বলে, আমি তোমাকে প্রথমে বলে নিয়েছি, ট্রাস্ট মি, তাই নতুন করে আর কিছু বলবো না। তুমি একটা বিষয় নিশ্চিত থাকো, আমি তোমার মতো করে এভাবে কখনো কাউকে বলিনি, কেউ নয়। এত সব কিছুর পরে আমার মনে দিনকে দিন তোমার প্রতি আমার অনুভূতি বাড়ছে, যা আমি খুব করে বুঝতে পারছি। প্লিজ, অন মাই রিকোয়েস্ট, আমার আর তোমার মাঝে কখনো তাসলিমকে টানবে না, ইভেন অন্য কাউকে নয়। আর আমার কাছে তাসলিমের এখন একটাই পরিচয়, আমার বউয়ের বড় বোন। আর এই সম্পর্কটা রেসপেক্টেবল, তাই নেক্সট ফাজলামো করে হলেও এরকম কিছু বলবে না। জারিফ লিয়ার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে লিয়ার হাত শক্ত করে ধরে। জারিফের স্পর্শে লিয়ার সারা শরীর মৃদু কম্পিত হলো।
লিয়া জারিফের কথায় সন্তুষ্ট হয়। শর্টকাটে তাসনিমের বিয়ের কথা বলে। মেডিকেলের ডক্টরের নাম শুনতেই জারিফ আলিফকে চিনতে পারে। আলিফের মা দুদিন আগে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আগে ফোনে তাসনিমের বাবার সাথে কথা বলে নিয়েছিল। এদিকে তাসনিমের বাবা চাচারা আলিফের খোঁজ খবর নিয়ে জানতে পারে ছেলে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই সহজেই সম্মতি দেয়। আলিফের মা দেখতে এসে বিয়ের দিনক্ষণ ঠিক করে সাথে রিং পরিয়ে যায়। আগে একবার একটা দুর্ঘটনা ঘটায় তাসনিমের পরিবার আর ঘটা করে লোকজনকে রিং পরানোর বিষয়টা জানায়নি। ঈদের পর বিয়ের ডেট জারিফ কৌতূহলবশত জিজ্ঞেস করে। এঙ্গেজমেন্ট হলো তো? তা তোমরা যাওনি যে? আমার পরীক্ষা চলছিল, আব্বু গিয়েছিল, আর ওরকম ভাবে এঙ্গেজমেন্ট হয়নি। কোনো প্রকার জাঁকজমকপূর্ণতাও কিছুই হয়নি। আলিফ ভাইয়া বা ওনার মা এসেছিলেন। ভাইয়া নাকি বাবা নেই, তাই মাই প্রধান গার্জিয়ান। আব্বু বড় আব্বু রাজি হতেই আন্টি নাকি আংটি পরানোর কথা বলে। পরিয়ে আপাতত বুকড করে রাখে, আর ঈদের পর বিয়ে। লিয়া জারিফের জন্য কেনা শার্টটা জারিফকে দেয়। জারিফ স্মিত হেসে বলে, থ্যাঙ্কস। লিয়া, তুমি কি ঈদের গিফট আগাম দিয়ে রাখলে নাকি? ইউ আর সো ফাস্ট। আমি তো তোমার থেকে পিছিয়ে গেলাম দেখছি। লিয়া মিষ্টি করে হাসে, বলে, না তেমন নয়, আসলে দেখলাম আর পছন্দ হলো, তাই ভাবলাম আপনার জন্য নিই। আরো কিছু কথাবার্তা শেষে জারিফ বলে ওঠে, আচ্ছা লিয়া, পরীক্ষা তো শেষ, এবার তো অ্যাডমিশন সামনে। আমি চাই তুমি ময়মনসিংহ থাকো। বাইরের ভার্সিটি যাওয়ার প্রয়োজন নেই, তাই সেইভাবে নিজেকে তৈরি করো। ভালো করে প্রিপারেশন নাও, কেমন? লিয়া বুঝতে পারলো জারিফ ইনডিরেক্টলি লিয়াকে ওদের ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার কথা বলছে। আর জারিফের কথা স্পষ্ট, জারিফ লিয়াকে একলা অন্য শহরে যাওয়ার রাজি না। লিয়া প্রত্যুত্তরে মৃদু হাসে, আর ঘাড় নাড়ালো, যার মানে ঠিক আছে। কয়েকদিন পর রাজিয়া সুলতানা কিচেনে কাজের মেয়েটার সাথে এটা সেটা রান্না করতে ব্যস্ত। লিয়া হাতে হাতে সাহায্য করছে, ইফতারগুলো সাজাচ্ছে। লিয়া ছুরি দিয়ে শশা কাটছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রাজিয়া সুলতানা লিয়াকে উদ্দেশ্য করে দরজা খুলে দিতে বলেন। আজকে জারিফদের বাড়ির সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হয়েছে। 4 দিন আগে জারিফরাও ইফতারের দাওয়াত করেছিল। লিয়ার বাবা চাচারা আর তুষার রাহবার গিয়েছিল। পরিবারের সবাইকে বললেও মেয়েরা কেউ যায়নি। লিয়া দরজা খুলতে যায়। লিয়া সাদার উপর সবুজের ছোট ছোট ফুলের সুতির থ্রিপিস পরেছে। চুলগুলো খোপা করে কাঠের কাঠি দিয়ে আটকানো। লিয়া মাথায় ওড়নাটা টেনে নিল। একটু আগে জারিফ ফোন করেছিল। লিয়া ফোনে শুনে নিয়েছিল কে কে আসছে। জারিফের বাবা, নীল, জারা, নাতাশা জারিফের আসার কথা। লিয়া দরজা খুলে দেখে হানুয়ার রহমান, জারা আর নাতাশা দাঁড়িয়ে। লিয়া নম্র স্বরে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। আনোয়ার রহমান সালামের উত্তর দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে এনামুল খান আসেন। আনোয়ার রহমানকে উদ্দেশ্য করে বলেন, বেয়াই ভিতরে আসে। লিয়া নাতাশাকে আদর করে। যারা এক্সাইটেড হয়ে বলে, ভাবি কেমন আছো? জারার মুখ থেকে বিয়ের পর ভাবি ডাকটা সরাসরি সামনাসামনি এই প্রথম শুনলো, তাই হালকা একটু লজ্জা অনুভব হলো। লিয়া স্মিত হেসে বলে, ভালো আছি, আন্টিদেরকে সাথে আনলে ভালো হতো। যারা মিষ্টি হেসে বলে, আসবে, আজ আসেনি তো, পরে নিশ্চয়ই আসবে। লিয়া বারবার সামনে তাকাচ্ছিল। নীল বা জারিফ দুজনের একজনকেও দেখা যাচ্ছে না। যারা লিয়ার নজরকে লক্ষ্য করে দুষ্টুমি করে বলে ওঠে, ভাবি টেনশন করো না, তোমার বড় আসছে, ভাইয়া এক্ষুনি চলে আসবে, গাড়ি পার্ক করছে হয়তো। লিয়া দ্রুত এলোমেলো দৃষ্টি ফেলে, অপ্রস্তুত হাসে। প্রসঙ্গে এড়িয়ে যেতে তাৎক্ষণিকভাবে বলে, ভেতরে চলো। যারা ভেতরে যেতে থাকে, নাতাশা লিয়ার এক হাত ধরে দাঁড়িয়ে থাকে। লিয়া ভেতরে যাবে এমন সময় জারিফ আর নীল দুজনকে আসতে দেখে। দুজনের হাতেই ফলমূল, মিষ্টান্ন। আর একটু কাছে আসতে লিয়া লম্বা করে একটা সালাম দেয়। নীল লিয়াকে ফের সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাবি? লিয়া হাসি মুখেই বলে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? নীল এক হাতে কপালের ঘাম মুছে নেয়, অতঃপর বলে, ভালো আর আছি কই, যা গরম ওয়েদার, ভালোই থাকায় তো কষ্টকর হয়ে যাচ্ছে। বউ নেই যে এই গরমে পাখা দিয়ে শীতল বাতাস করবে। যাইগে, কষ্টের কথা না হয় নাই বললাম। এই যে ভাবি, ঈদের সালামি হিসেবে একটা বন্টন তো গিফট করতে পারেন, দেবটাকে বিয়ের ব্যবস্থা করে দিতেই পারেন। জারিফ নীলের দিকে কটমট চোখে তাকালো। নীল থেমে গেল। নীল শুকনো ঢোক গিলে জোর করে হাসার চেষ্টা করে। লিয়ার হাসি পাচ্ছে। লিয়া ঠোঁট চিপে হাসতে থাকে। নীল এক হাতে টি শার্টের কলারের কাছে একটু ফাঁকা করে ঠোঁট গোল করে ফু দিয়ে ভেতরে ঢুকে। লিয়া ভদ্রতার খাতিরে জারিফকে উদ্দেশ্য করে বলে, প্যাকেটগুলো আমার কাছে দিন।
জারিফ লিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে। মাথায় ঘোমটা দেওয়া অবস্থায় লিয়াকে একদম বউ বউ লাগছে। নাকের ডগার উপর বিন্দু বিন্দু ঘাম জমে আছে, লিয়াকে দারুণ দেখাচ্ছে। জারিফ নির্নিমেষ চাহনিতে দিকেই তাকিয়ে রয়। লিয়া জারিফের হাত থেকে প্যাকেটটা নিয়ে মাথাটা কিঞ্চিত তুলতেই জারিফের সাথে চোখাচোখি হলো। এর মধ্যেই এই ব্রো, আর হাফ আওয়ার ওয়েট কর। রোজা রমজানের দিন এভাবে তাকিয়ে থাকলে কিন্তু রোজা হালকা হয়ে যাবে। তাই বলছি, সন্ধ্যার পর এভাবে দুজন চোখে চোখে হারিয়ে যাস কেমন? নীল কয়েক কদম পিছিয়ে এসে কথাটা বলে। নীলের এমন কথা শুনে জারিফ লিয়া দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। লিয়া দ্রুত ভেতরে চলে যায়। জারিফ এক হাতে নীলের কান ধরে টান দিয়ে বলে, সবসময় তো রাজা কথা, তোর থেকে সিনিয়র হয়ে তোর বড়ই সবসময় ইয়ার্কি করিস। কবে বদর থেকে মানুষ হবে বলতো? তোর বাথরুমের স্বভাব কবে যাবে? নীল মুচকি হেসে বলে। আমার এই বাদামি স্বভাব কোনোদিনই যাবে না। সোফায় বসে আছে আনামুল খান, আনোয়ার রহমান আর জারিফ, নীল, জারা, নাতাশা। এরই মধ্যে রাজিয়া সুলতানা আসেন সৌজন্য সাক্ষাৎ করতে। ভালো মন্দ এটা সেটা বলার মাঝে নীল রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে বলে, আন্টি, নাতাশা কিন্তু বাতাসা খাওয়ার লোভ সামলাতে না পেরে আমাদের পিছু পিছু চলে এসেছে। তাই বলছি, বাতাসাগুলো কিন্তু সাবধানে রাখবেন। নাতাশার নজর পড়লে সব শেষ করে দিবে। লিয়া কিচেন থেকে নীলের কথা শুনে হাসতে থাকে। উপস্থিত সবাই মৃদু হাসে। নাতাশা বসা থেকে উঠে দাঁড়ায়, দুহাত কোমরে রেখে চোখ উল্টে তাকালো। রাগী স্বরে বলে, উফ নীল মামু, তুমি এই বাতাসার কাহিনী কবে শেষ করবে বলো তো? উফ, আমি আর কতবার তোমাকে বলবো আমি বাতাসা খাই না। নাতাশা রাজিয়া সুলতানার পাশে দাঁড়ায়, মাথাটা তুলে মুখের দিকে তাকিয়ে বলে, এই মিষ্টি নানমণি, খুব করে নীল মামুকে বকে দাও তো। নীল মামু খুব পচা, সব সময় আমাকে রাগিয়ে দেয়। রাজিয়া সুলতানা নাতাশার গালে হাত রাখেন, হাদুরি গলায় বলেন, ঠিক আছে সোনা, নীলকে আচ্ছা করে বকে দেব, তুমি রাগ করো না কেমন? আর নাতাশা, বেবি নীল তো মজা করে বলে তোমাকে রাগিয়ে দেয়। তুমি যদি না রাগো তাহলে দেখবে নীল আর তোমাকে বলবে না। কিছুক্ষণ আগে ইফতার শেষ হয়েছে। আনোয়ার রহমান আনামুল খানের সাথে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছেন। নীল জারিফ দুজনেও গিয়েছিল, তবে ওরা চলে এসেছে। নীল সোফায় বসে ফোন কল করছে, আর পাশে বসা রাহাবারের সাথে খেলাধুলা নিয়ে এটা সেটা বলছে। নাতাশা লিয়ার রুমের বিছানায় বসে খেলনা দিয়ে খেলছে। যারা লিয়ার সাথে গল্প করছে। এমন সময় লিয়ার ফোনটা বেজে ওঠে। লিয়া টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে জারিফের নামটা দেখে কপাল কুঁচকে ফেলে। জারিফ তো বাসায় আছে, তাহলে এখন কল দেওয়ার কারণ তো ভেবে না পেয়ে লিয়া ফোনটা রিসিভ করে। রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে, আমি ছাদে ওয়েট করছি, কাম সুন, 5 মিনিটের মধ্যে চলে আসো, নো মোর এক্সকিউজ। লিয়া কিছু বলার আগে কলটা কেটে যায়। লিয়া ফোন রেখে ঠোঁট কামড়ে ধরে, একবার বিছানায় বসা জারার দিকে যায়। এখন জারাকে ফেলে রুম থেকে বের হওয়া কিরকম দেখায়? আবার ওইদিকে না গেলে জনাব তো রাগ করে থাকবে। এটা ভাবতেই লিয়া দোটানায় পড়ে। অবশেষে লিয়া জারাকে বলে, যারা তুমি থাকো, নাতাশাকে দেখো, আমি একটু ওই দিকটা দেখে আসছি কেমন? যারা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। লিয়া বিনিময় মিষ্টি হাসে। লিয়া এক পা দুপা করে রুম থেকে বের হয়। রাজি সুলতানা নামাজ শেষ করে মাত্র রুম থেকে বের হলেন। লিয়াকে দেখতে পেয়ে ডেকে বলেন, এই লিয়া, কিচেনে আয় তো, একটু হেল্প করবি। লিয়া কিঞ্চিত বিরক্ত হলো। ডাকার আর সময় পেল না, তবে মুখে সেটা প্রকাশ না করে মায়ের সাথে কিচেনে যায়। রাজিয়া সুলতানা লিয়াকে খাবারগুলো বলে রাখতে বলে। লিয়া এবার কাঁদো কাঁদো ফেস করে, খানিকটা করুণ সুরেই বলে, ও আম্মু, এখনই কেন রেডি করছো বলো তো? আর একটু পর খাবার রেডি করলে তো পারতে। আঙ্কেল তো এখনো বাইরে থেকে আসেনি দেখছি। আসেনি, তবে যে কোনো সময় চলে আসবে, আর এসে দেরি করবে না। রোজার দিন তাদেরও তো বাসায় ফিরতে হবে, জোর করে দেরি করানো ঠিক হবে না। লিয়া খাবারগুলো সাজাতে থাকে। ইচ্ছে থাকলেও লিয়ার আর ছাদে যাওয়া হয়ে ওঠে না। ওদিকে জারিফ ছাদে কিছুক্ষণ ওয়েট করে। 5 মিনিট গিয়ে 20 মিনিটের রূপ নিল, তবুও লিয়ার দেখা মিলে না ছাদে। জারিফ লিয়ার উপর বিরক্ত হলো। জারিফ অস্পষ্ট স্বরেই বলে, এই লিয়াকে বললাম আসতে, শুনলই না। আর এদিকে আমি ওর জন্য মশার কামড় খেয়ে ছাদে প্রহর গুনছি। অবশেষে বিরক্ত হয়ে জারিফ বাসার ভেতর চলে আসে। রান্নার রুমের কাজ শেষ করে লিয়া বের হয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় জারিফ সোফায় বসে ফোন কল করছে। লিয়া রাহাবারের পাশে ফাঁকা জায়গায় বসে। নীল এটা সেটা বলছে। লিয়া হ্যাঁ হু করছে।
লিয়া বারবার জারিফের দিকে তাকাচ্ছে, অথচ জারিফ এগাচ্ছে না। লিয়া মনে মনে ভাবলো জারিফ নিশ্চয়ই রাগ করে আছে। এরই মধ্যে নাতাশা আইসক্রিম খেতে খেতে আসে। লিয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, মামি আইসক্রিম খাবে? না সোনা, তুমিই খাও। নাতাশা এবার একটু ঘুরে জারিফের কোলের উপর গিয়ে বসে, জিহ্বা দিয়ে চেটে খেতে খেতে বলে, মামা, মিষ্টি নানুমণি আমাকে আইসক্রিম দিয়েছে, খুব টেস্টি খেতে। জারিফ মৃদু হেসে বলে। খাও। নাতাশা একটু নড়তে গিয়ে আইসক্রিমে থাকা হাতটা জারিফের শার্টের সাথে লাগে। জারিফের শার্টে আইসক্রিম রেখে যায়। জারিফ দেখতে পায় এক হাতে শার্টটা একটু টেনে ধরে, আর লিয়া বলে উঠে, হ্যাঁ, শার্টের সাথে তো একদম মেখে গিয়েছে আইসক্রিম। নাতাশা ঠোঁট উল্টে মুখটা ভার করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। জারিফ হাসে, নাতাশার গালে হাত রেখে বলে, ব্যাপার না শোনা, তুমি মন খারাপ করো না। নাতাশা এবার ঠোঁট মেলে হাসে। জারিফ লিয়ার দিকে তাকিয়ে বলে। ওয়াশরুমটা কোন দিকে? লিয়া উঠে দাঁড়ায়, বলে, আমার সাথে চলুন। জারিফ লিয়ার সাথে যেতে থাকে। লিয়া ওর রুমে এসে বলে, শার্টটা খুলে দিন। জারিফ চোখ বড় বড় করে তাকিয়ে বলে, বাবা, তুমি তো দেখছি আমার থেকেও ফাস্ট। সরাসরি কিনা খুলে কথা বলে ফেলছো। লিয়া চোখ পাকিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলে, যাতে আজে বাজে কথা রাখুন তো। আর আপনার কথাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি। কথা ফিনিশ করতে না দিয়ে আগেই কথা বলেন যে কেন আপনি। হ্যাঁ, লিয়া দুহাত বুকে গুজে বলে, একটু থেমে আবারও বলে, আমি বলতে চাইছি শার্টটা আমার কাছে দিন। আমি আইসক্রিম জড়ানো জায়গাটুকু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। ক্লিয়ার? জারিফ প্রশস্ত হাসে, এক আঙ্গুল লিয়ার কপালে রেখে ঠোঁট আওড়ায়। আপনাকে কষ্ট করতে হবে না ম্যাডাম, আপনি শুধু ওয়াশরুমটা দেখিয়ে দিন, তাতেই হবে। আমি নিজেই ক্লিন করে নিচ্ছি। জারিফের এমন আপনি করে সম্বোধনে লিয়া ঠোঁট চওড়া করে হাসে, ইশারা করে দেখিয়ে দেয়। জারিফ ওয়াশরুম থেকে এক হাতে পানি দিয়ে বুকের পাশে জায়গাটা ধুয়ে নেয় যেখানে আইসক্রিম লেগেছিল। জারিফও ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় লিয়া ব্যালকনি থেকে টাওয়াল হাতে আসছে। লিয়া জারিফের দিকে টাওয়ালটা বাড়িয়ে দেয়। জারিফ এবার আবদার করে বলে, হুম, এবার তোমার কাজ, তুমি মুছে দাও। লিয়া মৃদু হাসে। লিয়া এক হাতের সাহায্যে টাওয়াল দিয়ে শার্টের ভেজা অংশটা মুছতে থাকে। জারিফ প্রযুগল কুচকে শুধায়, এই, আমি তোমাকে ছাদে যেতে বললাম, গেলে না যে? আসলে আম্মু একটু কাজ করতে বললো, আটকে গিয়েছিলাম তাই যাওয়া হয়নি। আপনি এই জন্য রেগে আছেন কি? আচমকা জারিফ লিয়ার কোমর জড়িয়ে ধরে, একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। লিয়া অপ্রস্তুত হয়, শুকনো ঢোক গিলে নেয়। জারিফ এক হাতে লিয়ার মুখের উপর থাকা চুলগুলো কানের পাশে গুজে দেয়। জারিফের এত কাছ থেকে লিয়ার হৃদস্পন্দন ফাস্ট হতে থাকে, নিঃশ্বাস ঘন হয়ে আসে। জারিফ লিয়ার কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন কয়েকবার শ্বাস ফেলে, মৃদু আওয়াজে বলে, হুম, আমি ভেবেছিলাম এরকম কিছু একটা হবে, আর নয়তো সবার সামনে দিয়ে বাইরে আসতে তোমার অস্বস্তি হবে, তাই হয়তো আসছো না। লিয়া বিনিময়ে স্মিত হাসে। জারিফের খুব ইচ্ছে করছিল লিয়ার কপালে ঠোঁট ছোঁয়াতে। জারিফ দুপাঁচ না ভেবে মনের ইচ্ছেটাকে প্রাধান্য দেয়। আচমকা লিয়ার কপালে ঠোঁট ছোঁয়ায়। লিয়ার কপালে প্রগাঢ় চুমু আঁকে। খবর পেঁচিয়ে রাখা জারিফের হাতের উপর লিয়া ফট করে এক হাত খামচে ধরে। জারিফের স্পর্শে লিয়ার সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়। লিয়া আবেশে হরিণী আঁখি যুগল বন্ধ করে ফেলে। লিয়া জিহ্বা তিরিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কাপা কাপা গলায় বলে, ছাড়ুন, দরজা খোলা, কেউ চলে আসবে। জারিফের কোনো ভাবান্তর না পেয়ে লিয়া ফের জড়ানো কণ্ঠে বলে, জারিফ। জারিফ এবার মাথাটা তুলে লিয়ার দিকে তাকায়, মুচকি এসে বলে, তাড়াতাড়ি তওবা পাঠ করো, নিজের বড় নাম ধরে ডাকছো। লিয়া মাথাটা নুইয়ে নিল। জারিফ দ্রুত বলে ওঠে, আরে, আমি তো মজা করে বললাম, তুমি আবার সিরিয়াসলি নাও নি তো? তবে তোমার মুখে নিজের নামটা শুনতে আমার অদ্ভুত এক সুন্দর অনুভূতি হলো। জারিফ লিয়ার গলায় এক আঙুল ছোঁয়ায়, মাদকতা মেশানো কণ্ঠস্বরে বলে, তোমার এই তেলটা আমাকে খুব করে টানে, বারবার ইচ্ছে করে ঠোঁট ছুঁয়ে দিতে। তবে আগে তোমার গোলাপি পাতলা ওষ্ঠধর টেস্ট নিতে চাই, যা আরো বেশি আমাকে মাতাল বানিয়ে দেয়। তোমার ওষ্ঠ ঠোঁট আমার ঠোঁটের ছয় সিক্ত করতে চাই। কথাটা শেষ করে জারিফ লিয়ার ঠোঁটের দিকে এগোতে থাকে। এমন সময় কারো আসার শব্দ পেয়ে জারিফ লিয়াকে ছেড়ে দেয়। লিয়া ছাড়া পেয়ে দ্রুত ছিটকে দূরে সরে দাঁড়ায়। লিয়া বুক ভরে শ্বাস নেয়। উফ, এতক্ষণ যেন লিয়ার দম বন্ধ হয়ে আসছিল। নাতাশা ধপ পা ফেলে রুমে আসে। লিয়া জারিফের উল্টো দিক হয়ে আছে। নাতাশা বলে, মামি, খালামণি আমাকে খাইয়ে দিতে গিয়েছিল। আমি বলেছি আমি তোমার কাছে খাবো, তুমি আমাকে খাইয়ে দিবে তো? লিয়া যেন হাফ ছেড়ে বাঁচার একটু মুখ্য সুযোগ পেল। লিয়া নাতাশাকে উদ্দেশ্য করে বলে,
সোনা নিশ্চয়ই খাইয়ে দিব, চলো এখনই দিচ্ছি। জারিফ এক হাতে মাথা চুলকে হালকা হাসে, লিয়াকে উদ্দেশ্য করে বলে, ইস, অল্পর জন্য হলো না। তবে লিয়া ঠিক সময় মতো টেস্টে উসুল করে নেব। ধীরে থেকো হাবিবি। লিয়া কথাটা শুনেও না শোনার ভান করে রুম থেকে চলে যায়। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ওরা রাতেই বাসায় ফেরে। আবার কয়েকদিন পর ঘড়ির কাঁটা বেলা 11টা ঘর ছুঁই ছুঁই। আজ শনিবার। রাজিয়া সুলতানা রাহাবাড়ির কোচিংয়ে গেছে। কোচিংয়ে সব গার্ডিয়ানদের নিয়ে একটা মিটিং আছে। বাসায় লিয়া আর কাজের মেয়েটা আছে। এমন সময় কলিং বেলের শব্দ হয়। লিয়া ড্রয়িং রুমে সোফায় গা এলিয়ে বই পড়ছিল গল্পের। লিয়া কাজের মেয়েটাকে ডেকে দেখতে বলে কে এসেছে। লিয়া সোফায় শুয়ে গল্পের বই পড়ছিল। কে আসছে সেটা জানতে এক হাতে সামনে মেলে রাখা বইয়ে দৃষ্টি রেখে লিয়া কাজের মেয়েকে উদ্দেশ্য করে হাঁক ছেড়ে ডেকে ফের জিজ্ঞেস করে। এমন সময় কারো গলার এহে এহে শুনে লিয়া বই থেকে দৃষ্টি সরিয়ে ঘাটটা সামান্য ঘুরিয়ে তাকায়। লিয়া হতবাক চোখে 2 সেকেন্ড খানিক চেয়ে থেকে দ্রুত শোয়া থেকে উঠে বসে। ঘন ঘন দুবার পলক ফেলে। অবাক কণ্ঠে তৎক্ষণাৎ বলে ওঠে, আপনি? কোনো প্রতিউত্তর না দিয়ে জারিফ লিয়ার থেকে একটু দূরত্বে সোফায় বসে। শান্ত নজরে লিয়ার দিকে চেয়ে কপাল কুঁচকে বলে, এই, তুমি এখনো রেডি হওনি কেন বলো তো? রাতে এতবার বলে রাখলাম 10টার মধ্যে রেডি হয়ে থাকবে, সেখানে এখন 11টা বাজে, অথচ এখনো তুমি রেডি হওনি। তার মানে রাতে আপনাকে বললাম না আমায় যেতে হবে না, আপনি কিছু একটা আনলেই হলো। আর এও বলেছি আম্মু শপিংয়ে গিয়েছিল, আমার জন্য শপিং করে এনেছে, আব্বুও সেদিন কিনে এনেছে। আপাতত ঈদের শপিং কমপ্লিট, তাই শুধু শুধু দরকার ছিল না। লিয়া খানিকটা জড়তা নিয়ে কথাগুলো বলে। কাল রাতে জারিফ ফোনে লিয়াকে আজ ঈদের জন্য শপিং করতে নিয়ে যাবে বলেছিল। লিয়া বারবার না করেছিল। জারিফ লাস্টে বলেছিল, ধীরে থাকো, কালকে আমি আসছি। রাতের পর আর ফোনে কথা হয়নি জারিফের সাথে। তাই লিয়া জারিফের কথাটা অতটা গুরুত্ব দেয়নি। যেহেতু সকালে আর ফোন করে বলেনি, তাই লিয়া বিষয়টা আমলেও নেয়নি। লিয়ার কথা শুনে জারিফ ফোঁস করে নিঃশ্বাস ফেলে। লিয়াকে উদ্দেশ্য করে নির্বিকার কণ্ঠে বলে, লিয়া, দরকার আছে কি নেই সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। আমার বোর জন্য শপিং করে দেওয়াটা এটা শুধু তোমার রেসপন্সিবিলিটি নয়, বরং এটা টোকেন অফ লাভ। চাইলে আমি একাই তোমার জন্য কিনে আনতে পারতাম, তবে ভাবলাম তোমার সাথে আমার এই প্রথম ঈদ, আর আমি চাই দুজনে মিলে বিষয়টা এনজয় করে। আর এটাও বলতে পারো মেয়েলি পছন্দ সম্পর্কে আমি অবগত নেই, সেই জন্য হলেও তোমার সাথে যাওয়াটা প্রয়োজন। জারিফ নিচ থেকে যখন এসে যাওয়ার কথা বলছে, না গেলে বিষয়টা বেয়াদবি দেখায়। তাই লিয়া আর না করলো না। লিয়া বিনিময়ে মৃদু হাসে। জারিফ লিয়াকে প্রশ্ন করে, আন্টিকে দেখছি না? আম্মু রাহাবারের কোচিংয়ে গিয়েছে আর আব্বু অফিসে আছে। জারিফ কিছু ভেবে বলে, ও, আন্টি নেই, তাহলে ওয়েট করি, আন্টি আসলে তারপর আমরা বেরোবো, না কি বলো তুমি? লিয়া স্মিত হাসে, বলে, ব্যাপার না, আমি আম্মুকে ফোন করে বলে দিচ্ছি। আর কাজের মেয়েটার কথা বলে বাসায় থাকবে, তাই সমস্যা নেই। জারিফ লিয়ার কথা শুনে বিনিময়ে ঠিক আছে বলে ধন্যবাদ দেয়। রিয়া রাজিয়া সুলতানাকে ফোন করে বলে, অতঃপর রেডি হতে যায়। জারিফ সোফায় বসে ফোন স্কল করছে। এমন সময় লিয়া রেডি হয়ে এসে মিষ্টি করে হেসে বলে, তৈরি। জারিফ ফোন থেকে দৃষ্টি সরিয়ে লিয়ার দিকে যায়। চমৎকার হাসে, চোখের পলক নামায়, ইশারায় বোঝালো ঠিক আছে। অতঃপর জারিফ হাত থেকে ফোনটা সোফায় নামিয়ে রাখে। দুহাতে টি শার্টটা একটু টেনে টুনে ঠিক করে এ সময় লিয়া বলে, আপনি যেতে থাকেন, আমি আসছি। ওকে। বলে জারিফ পা বাড়িয়ে যেতে থাকে। লিয়া ডাইনিং এর দিকে যায়। লিয়া শপিং এ যেতে সহজেই রাজি হচ্ছিল না, এর একটা কারণও আছে। তবে সরাসরি জারিফকে বলতে লজ্জা হচ্ছিল, তাই শেষ অবধি বলে উঠতে পারেনি। অবশেষে জারিফ যখন বাসায় এসে পড়েছে, তাই আজকে যাওয়াটা বেটার হবে। এইভাবে লিয়া দ্বিমত পোষণ করেনি। লিয়া টেবিলের উপর থেকে কাচের জগটা হাতে নিয়ে গ্লাসে পানি ঢেলে নেয়। অতঃপর ডান হাতে গ্লাসটা নিয়ে খেতে থাকে। হাত থেকে গ্লাসটা নামিয়ে রাখতে লিয়া সবরেন্দ্রিয়ে বাড়ি খেল। শান্ত কণ্ঠে বলা, এই, তুমি রোজা নেই? জারিফ সিঁড়ির কাছ পর্যন্ত গিয়ে পকেট হাত দিয়ে দেখতে পায় ফোন নেই। ব্রেনে চাপ দিয়ে মনে করে, ওহ, সোফায় নামানো হয়েছিল, তারপর হয়তো আর ওঠানো হয়নি, তাই ফোনটা নিতে আসে। সোফার উপর থেকে এক হাতে ফোন তুলতে তুলতে কথাটা বলল জারিফ। লিয়ার বেশ অস্বস্তি হলো। লিয়া ঠোঁট কামড়ে ধরে পায়ে বৃদ্ধা আঙুল দিয়ে ফ্লোর ঘুরতে থাকে। জারিফ বিষয়টা আন্দাজ করতে পেরে বলে, লজ্জা পর কিছু নেই, আমি তোমার বড় হই, রাতে ফোনে অসুস্থতার কথা বলতে পারতে,
একটু থেমে কিছু ভেবে জারিফ বলে, ও, এখন বুঝতে পারছি এই জন্য তুমি যেতে রাজি হচ্ছিলে না। আচ্ছা লিয়া, তুমি যেহেতু অসুস্থ তাহলে থাক, আজকে যাওয়ার দরকার নেই। এখন 1 সপ্তাহ সময় আছে, আমরা 2-4 দিন পরেই যাব, কেমন? লিয়া মুখটা তুলে জারিফের দিকে তাকায়, চোখের পলক ফেলে, মৃদু আওয়াজে বলে, সমস্যা নেই, আমি ঠিক আছি, যাওয়া যাবে, প্রবলেম হবে না। জারিফ লিয়ার মুখশ্রীতে শান্ত চাহনিতে চেয়ে বলে, আর ইউ শিওর? ঘোরাঘুরি করতে গিয়ে যদি শরীর খারাপ হয়? থাক, আজ যেতে হবে না, পরে যাব। তুমি বাসাও রেস্ট করো, কেমন? লিয়া এবার বিরক্ত হলো, রুজুকল কুচকে ঠোঁট আউড়িয়ে বলে, ধ্যাত, বলছি তো প্রবলেম হবে না। জারিফ মৃদু হাসে, এক হাতে মাথা চুলকে বলে। অ্যাজ ইউর উইশ। জারিফ লিয়াকে নিয়ে প্রাইভেটে ঢোকে। শাড়ির কালেকশনের কাছে গিয়ে জারিফ লিয়াকে উদ্দেশ্য করে বলে। শাড়ি চুজ করো। লিয়া তড়িৎ জারিফের দিকে বিস্ফোরিত চাহনিতে চায়, অবাক গলায় বলে, শাড়ি। জারিফ এক শব্দে বলে। হুম। লিয়া ঠোঁট উল্টে বলে, শাড়ি বাদ দিন, অন্য কিছু নেই। শাড়ি আমি কখনো পরিনি, শাড়ি পরে ঠিকঠাক চলাচল করতে পারবো বলে তো মনে হয় না। শেষমেশ মানুষের মধ্যে মান সম্মানের 12টা বাজবে। শাড়ি কুচি আমি সামলে চলতে পারবো না, ঠিক পরে টরে যাবো, আর নয়তো এলোমেলো হয়ে যাবে। জারিফ একটু ফিসফিসিয়ে বলে, তোমাকে এনে টেনশন করতে হবে না, আমি আছি তো, আমি সামনে নিতে হেল্প করব। কিয়ৎক্ষণ থেমে ফের ফিসফিসিয়ে বলে, জানো লিয়া, ছোট মা যখন শপিং করার সময় হলুদ শাড়ি নেওয়ার জন্য তোমাকে বারবার বলছিল, ফার্স্ট দর্শনে তোমার মুখটা ভালো করে দেখার আগে তোমার মেথিন ফর্সা পেট দেখিয়েছিল। সেটা মনে হতেই ভেবেছিলাম তুমি শাড়ি না পরাই বেটার, শাড়ি পুরো ঠিকঠাক সামলাতে পারবে না, আর অন্যের আমানত পাবলিক দেখবে। তখন বুঝতে পারিনি অন্য নয়, আমার নিজের আমানতকে সংরক্ষিত রাখার জন্য অজান্তে তোমাকে ল্যাঙ্কা নেওয়ার কথা বলি। লিয়া বড় বড় চোখ করে তাকিয়ে ঠোঁট চেপে বলে, আপনি কি মিন করছেন বলুন তো? দেখিয়েছিলাম মানে কি? সেটা কি ইচ্ছে করে নাকি? আমি বুঝতে পারিনি। হ্যাঁ। লিয়া মেয়েকে রাগ দেখিয়ে দুহাত বুকে গুজে দাঁড়ায়। জারিফ প্রসঙ্গ পাল্টাতে লিয়াকে স্বাভাবিক রাখতে বলে, নাও শাড়ি দেখো। লিয়া শাড়ি দেখতে থাকে। জারিফ একটা চকলেট কালারের সিল্কের শাড়ি চুজ করে লিয়াকে দেখায়। লিয়া ঘাড় নাড়ায়, যার মানে পছন্দ হয়েছে। শাড়ির সাথে প্রয়োজনীয় সবকিছু আরো কয়েকটা 3 পিস কেনে। বিয়ের পর প্রথম ঈদ হওয়ায় জারিফ শ্বশুরবাড়ির সবার জন্য গিফট কেনে। জানাত বেগম থেকে শুরু করে ছোট বাচ্চা আরিয়ান পর্যন্ত সবার জন্য গিফট কেনে। এক এক করে সবার জন্য কিনতে কিনতে অনেক দেরি হয়ে যায়। সবার জন্য সবকিছু কিনে অবশেষে লিয়াকে ড্রপ করে দিয়ে বিকেলে নিজের বাসায় ফেরে জারিফ। আকাশের বুকে বাঁকা চাঁদ হেসে উঠেছে, সাথে যেন ছোট থেকে বড় সব মুসলিম উম্মা খুশিতে মেতে উঠেছে। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো 2টা ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে। ধৈর্য আর আত্মশুদ্ধির মাস শেষে শাওলের চাঁদ উকি দিয়েছে গগনে। আজকের চাঁদ রাত, গড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 9টা বাজবে। লিয়া রুমের বিছানায় বসে আছে, পা ঝুলিয়ে রাহাবার বসে তীক্ষ্ণ দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে আছে। লিয়া রাহাবারের হাতে মেহেদি ডিজাইন করে দিচ্ছে। এক পর্যায়ে লিয়া ছোট্ট করে শ্বাস ফেলে বলে ওঠে, ভাই, তুই কি মেয়ে নাকি যে তোকে মেহেদি দিতে হবে? ছেলে মানুষ আবার এত কিসের শখ মেহেদি দেওয়ার? হ্যাঁ। লিয়া মজার ছলে কথাগুলো বলে। রাহাবার বিরক্ত হয়, কপাল কুঁচকে বলে, কেন? কে বলেছে ছেলে হলে মেহেন্দি নেওয়া যাবে না? আশ্চর্য, ছেলে মানুষ আবার এসব আলপনা একে সাজগোজ করে নাকি? এটা তো মেয়েরা করে। শোন আপু, আমি ছোট, তাই একটু আধটু নিতেই পারি। আর আমার ডিজাইন যদি ভালো না হয় তবে তোর হাতের ডিজাইন লেপটে দেব, কিন্তু নিজে থেকেও আমাকে খুব ভালো করে দিবি, কেমন? লিয়া বড় বড় চোখ করে তাকায়, মেয়েকে রাগ দেখিয়ে বলে, সাহস! এরকম করলে আম্মুকে বলে বকুনি খাওয়াবো। হ্যাঁ। রাহাবারের মেহেদি দেয়া শেষ করে লিয়া নিজে নিতে থাকে। কিছুক্ষণ পর এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোন স্ক্রিনে জারিফের নাম দেখে লিয়ার ঠোঁটে হাসি ফুটে। জারিফ হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। লিয়া এক হাতে একটা বালিশ নিয়ে সামনে রাখলো, তাতে ফোনটা হেলান দিয়ে রাখে। ফোন তুলতে আরিফের ছবি স্ক্রিনে ভেসে ওঠে। ছাদে থাকা ক্রেডেলে বসে আছে জারিফ। ঈদ উপলক্ষে নীল পুরো ছাদ জুড়ে লাইটিং করেছে, বিভিন্ন রঙের আলো জ্বলছে ছাদে। সেই আলো ফোন স্ক্রিনে জারিফকে আকর্ষণীয় লাগছিল। গায়ে ব্লু টি শার্ট। লিয়া ফোনের দিকে তাকিয়ে হাসি মুখে সালাম দেয়। জারিফ সালামের উত্তর দিয়ে বলে, ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল।
লিয়া ঠোঁট চওড়া করে হাসে, মিষ্টি কণ্ঠে বলে, ঈদ মোবারক। দুজনে কিছুক্ষণ তাকিয়ে রয়। অতঃপর লিয়া এক হাতে টিউবটি আবারও মেহেদি দিতে থাকে বাম হাতে। জারিফ বলে, মেহেদি দিচ্ছ? ভালো, তবে আমার নামটা তোমার হাতে লিখো এবার। এই কাপড়টা যেমন লাভ টাভ একে ফার্স্ট লেটার লেখে, এমন আর কি। লিয়া কপাল কুঁচকে তাকায়, ঠোঁট আউড়িয়ে বলে, আপনি থাকলে আপনার হাতে লিখে দিতাম। আপনার হাতে তো আজ আর লেখা যাচ্ছে না, অলরেডি কিছু লিখে ফেলেছি। নতুন করে আর কোনো নাম বা লেটার কিছু লেখার জায়গা নেই। সো স্যাড। শেষের কথাটা বলে লিয়া ফেসটা দুঃখী দুঃখী করে। জারিফ তড়িৎ ব্যতিব্যস্ত হয়ে বলে, কি কি লিখেছ দেখি দেখি। লিয়া ফোনের সামনে হাতটা মেলে ধরে। লাভ শেপের মধ্যে A+J লেখা। জারিফের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। জারিফ লিয়াকে উদ্দেশ্য করে বলে, এই লিয়া, বুঝলাম না। লিয়া এক হাতে কপালে হালকা চাপড় দিয়ে বলে, এই বুদ্ধি নিয়ে মাস্টারগিরি করেন কি করে? আমার তো মাথায় ধরছে না। উফ, আচ্ছা ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমার এনাবুল থেকে এ, আবার জান্নাত থেকে জে, আবার এরকম ধরেন আপনার আয়মানের এ আর জারিফের জে। আপনি মানেই আমি, আর আমি মানেই আপনি। বুঝলেন? সুন্দর না বিষয়টা? জারিফ ফোন স্ক্রিনে বোকা বোকা চোখে চেয়ে রইল। জারিফ লিয়ার এমন ব্যাখ্যা শুনে তবদা খেলো যেন। জারিফ থমথমে মুখাভয় করে গম্ভীর কণ্ঠে বলে, অদ্ভুত তোমার লজিক। এর থেকে লিয়ার থেকে এল আর জারিফের থেকে জেনে নিতে পারতা। লিয়া নাক মুখ কুচকে বলে, আমি তো ভেবেছিলাম আপনি আর আমায় অ্যাপ্রিসিয়েট করবেন, তা না করে অদ্ভুত লাগছে আপনার। এই বলে লিয়া গালটা ফুলিয়ে রাখে। জারিফ ফোঁস করে নিঃশ্বাস ফেলে। লিয়াকে বলে, খুব সুন্দর তোমার চিন্তা ভাবনা, এক কথায় অভাবনীয় চিন্তা ভাবনা তোমার। আমি তো তোমার চিন্তা ভাবনার উপর ক্রাশ খেয়ে ফেলছি। জারিফের মজা করে বলা কথাগুলো শুনে লিয়া ফিক করে হেসে বলে। কিয়ৎক্ষণ পর জারিফ মায়াময় স্বরে ডেকে বলে, এই লিয়া। লিয়া তড়িৎ মুখটা তুলে ফোনের স্ক্রিনে চায়। এত সুন্দর আদরে ডাকে লিয়ার বুকের ভেতর ধক করে ওঠে। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হলো। লিয়া চোখের পাতা নামিয়ে আবারও ওঠে। চোখ দিয়ে ইশারায় বুঝালো, কি? জারিফ ঠোঁট কামড়ে ধরে বলে, কালকে শাড়ি পরবে, রেডি হয়ে থাকবে, তোমাকে এক জায়গায় নিয়ে আসবো। লিয়া প্রশ্ন করে ওঠে, কোথায়? জারিফ দুদিকে ঘাড় নাড়িয়ে বলে, হুম, বলা যাবে না, সিক্রেট। লিয়া আর জোর করলো না। আরো কিছুক্ষণ কথাবার্তা শেষে কল কাটে। পরের দিন ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে 3টা বাজতে চলল। রাজিয়া সুলতানা কিচেনে কাজ করছেন। কিছুক্ষণ আগে রাহাবারের কয়েকজন বন্ধু এসেছিল। তাদের নাস্তা দেওয়া বাসনগুলো নিয়ে পরিষ্কার করছেন। কাজের মেয়েটা ছুটিতে গ্রামে গেছে আজ 2 দিন। আরো 2 দিন আগে আসবে না বলে তা বলেই গেছে। আবার 1 সপ্তাহ লাগতে পারে। রাজিয়া সুলতানা বেসিন থেকে হাতটা ধুয়ে নেন। এমন সময় কলিং বেল বেজে ওঠে। টাওয়াল দিয়ে হাতটা মুছে নেন। লিয়াকে একবার ডাকলেন দরজা খোলার জন্য। লিয়ার কোনো সাড়া না পেয়ে নিজেই গেলেন। দরজা খুলে জারিফকে দেখতে পায়। জারিফ সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। জারিফকে বসতে দিয়ে বলেন, তোমার বাবা মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। রাজিয়া সুলতানা অমায়িক হেসে বলেন, নাতাশাকে আনতে পারতে। জারিফ ভদ্রভাবে বলে, নাতাশা ঘুমাচ্ছিল, আর আন্টি আপনাদের অনুমতি নেওয়ার ছিল। লিয়াকে একটু ঘুরতে নিয়ে যেতে চাইছে, সন্ধ্যার পরপরই দিয়ে যাব। জারিফের অমায়িক আচরণে রাজিয়া সুলতানা মুগ্ধ হন। এই যে লিয়াকে কোথাও নিয়ে যাবে এর জন্য পারমিশন চাইছে। আজকালকার ছেলেদের মধ্যে এই ধরনের মন মানসিকতা পাওয়া বিরল। তাদের তো সবসময় ডোন্ট কেয়ার ভাবই থাকে। সৌজন্যতার খাতিরেও পারমিশন নেয়ার ধার ধারে না অনেকে। রাজিয়া সুলতানা শান্ত গলায় বলেন, জারিফ বাবা ঠিক আছে, তুমি বসো, আমি লিয়াকে ডেকে দিচ্ছি। লিয়া ফোনের রূপন্তী সহ আরো কয়েকজন বান্ধবীদের সাথে গ্রুপে চ্যাট করছিল। রাজিয়া সুলতানা গিয়ে বলেন, লিয়া। লিয়া শোয়া থেকে উঠে বসে, কপাল কুচকায়। রাজিয়া সুলতানা আবারও বলেন, জারিফ আসছে। লিয়া ফোনটা রেখে ড্রয়িং রুমে আসে। জারিফ রাহাবারের সাথে গল্প করছে। রাহাবারকে ঈদের সালামি দেয়। জারিফ নেভি ব্লু কালার পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির হাতা কোণ পর্যন্ত ফোল্ড করা, চুলগুলো জেল দিয়ে সেট করা। ফর্সা গায়ে নেভি ব্লু কালারটা বেশ সুন্দর লাগছে। লিয়া হালকা কেশে জারিফের দৃষ্টি আকর্ষণ করে। জারিফ লিয়ার দিকে এক নজর তাকিয়ে বলে, সময় 10 মিনিটস, এর মধ্যে ফাস্ট রেডি হয়ে নেবে। লিয়া ভ্রু কুচকে বলে, আগে বলবেন তো কোথায় যাব? গেলে দেখতে পাবে। লিয়ার কথা বাড়ালো না, কিচেনে গিয়ে নাস্তা নিয়ে আসে। এরই মধ্যে রাহাবারের এক বন্ধু এসে ডাকায় রাহাবার বাইরে চলে যায়। লিয়া নাস্তার ট্রে টেবিলে রেখে জারিফকে ইশারা করে।
জারিফ অসহায় মুখ করে বলে, আজকের এই মিষ্টি জাতীয় কিছু খেতে পারবো না। বাসা থেকে মা একবার জোর করে খাইয়েছে। এমনিতে আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কমই খাই। প্লিজ জোর করো না। তাহলে ভাত গোশ মানে ঝাল ঝাল কিছু খাবেন? আনছি। এলিয়া, না, এখন কিছু খাবো না। দুপুরে খাবার খেয়ে আসছে। ওকে। লিয়া সিঙ্গেল সোফায় বসে জারিফদের বাসার সবার কথা জিজ্ঞেস করছিল। যারা নাতাশা কি করে হ্যানত্যান। এরই মধ্যে জারিফের ফোন আসে। জারিফ রিসিভ করে সালামের জবাব দিয়ে কপাল কুঁচকে বলে, হ্যাঁ মিস কবিতা, বলুন। কোনো মেয়ের নাম শুনে লিয়ার কিউরিসিটি হলো। লিয়া কানটা যতটা পারা যায় ততটাই সজাগ রাখলো। ফোনের ওপাশ থেকে কবিতা বলে, ঈদ মোবারক মিস্টার জারিফ। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জারিফ সৌজন্যতার খাতিরে ভালো মন্দ জিজ্ঞেস করে। কবিতা কণ্ঠে একরা শীতলতা মিশিয়ে আবারও বলে, ঈদের এই আনন্দঘন পরিবেশে একা একা ছাদে দাঁড়িয়ে আছি, ভীষণ বোর লাগছে। এই মুহূর্তে আপনার কথা মনে হচ্ছিল, ভাবলাম ঈদের শুভেচ্ছা জানাই। আপনি তো নিজ থেকে জানালেন না। যাই হোক মিস্টার জারিফ, ঘুরতে আসেন আমাদের এখানে। ঈদের দিন তো সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়, সেই হিসেবেই না হয় আসলেন। জারিফ লিয়ার দিকে তাকায়। লিয়া ড্যাব ড্যাব করে জারিফের দিকে তাকিয়ে আছে। লিয়া স্পষ্ট না শুনলেও হালকা হালকা কিছু শুনতে পাচ্ছে। লিয়ার এভাবে তাকানোতে জারিফ খানিকটা অপ্রস্তুত হয়, আর শুকনো ঢোক গিলে নেয়। জারিফ বলতে থাকে, আসলে মিস কবিতা, সবার একটা প্রাইভেট লাইফ আছে, বললে তো হয় না। সরি, কোনোভাবেই আজ সম্ভব নয়। কবিতা আশাহত হয়ে মৃদু স্বরে বলে, ইস্ট ওকে, বিরক্ত করলে সরি। জারিফ ভদ্রতার খাতিরে বলে, না, ঠিক আছে, ভালো থাকবেন। ঈদের এই দিনটা আপনার আনন্দে কাটুক। আই উইশ ইউর হ্যাপি ডে। থ্যাংক ইউ লট, আই উইশ টু ইউ। কল কেটে জারিফ লম্বা করে শ্বাস নেয়। লিয়া মোটা চোখে চেয়ে আছে। লিয়ার চোখে মুখের রিয়াকশন দেখে জারিফ নিজ থেকেই বলল, আমার একটা কলিগ ফোন করেছিল। লিয়ার এবার চিন্তা আরো বেড়ে গেল। একটা মেয়ে ফোন দিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, সেখানে লিয়ার রাগ হচ্ছিল। আবার যখন কলিগ শুনলো তখন তো রাগটা তরতর করে বাড়তে লাগলো। লিয়ার মনে হচ্ছে এজন্যই সুদর্শন বর থাকলে এই এক টেনশন। তবে লিয়ার একটু পৈশাচিক আনন্দ হলো জারিফের মুখাভয় দেখে। যাগ্গে, জারিফ একটু হলেও অন্য মেয়েদের সাথে কথা বলার সময় লিয়াকে ভয় দত্ত করে। এইভাবে লিয়ার মুডটা চিল করতে থাকলো। জারিফ লিয়াকে প্রশ্ন করে, তোমার দাদু বাড়ি যাচ্ছ কবে? আপুর বিয়ে তো এক সপ্তাহেই, এই তো পরশু যাব। আব্বুর অফিসে ছুটি ছিল না, আর আব্বু যেহেতু এবার একটু অসুস্থও আছে, তাই আব্বুকে একলা রেখে আম্মু গ্রামে গিয়ে ঈদ করতে রাজি হয়নি। গ্রামে গিয়ে কতদিন থাকবে? ইয়ে মনে কবে নাগাদ আসবে? তাড়াতাড়ি চলে আসবো। এসে আমাকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হতে হবে, তাই দ্রুতই চলে আসবো মেবি। রাজিয়া সুলতানা লিয়াকে শাড়ি পরিয়ে দিচ্ছে। জারিফের দেয়া চকলেট কালারের শাড়িটা পরছে লিয়া। প্রয়োজনের থেকেও বেশি করে পিন দিয়ে শাড়িটা আটকে নিয়েছে। কুচিগুলোও যাতে এলোমেলো না হয় সেজন্য পিন দিয়ে আটকে দেয়। দীঘল ঘন কালো চুলগুলো খোলা রাখে লিয়া। চোখে সরু করে কাজল দেয়। কপালের মাঝে ছোট্ট কালো টিপ, ঠোঁটে হালকা করে পিঙ্ক কালার লিপস্টিক দেয়। গলায় সবসময় পরে থাকা স্বর্ণের চিকন চেন, কানে হালকা দুল। রাজিয়া সুলতানা ভারী গহনা পরতে বললে লিয়া না করে। আয়নায় একবার নিজেকে দেখে নিল লিয়া। লিয়ার লজ্জা লাগছে। লিয়া নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এ প্রথম শাড়ি পরেছে লিয়া, তা আবার প্রিয় মানুষটার দেয়া প্রথম গিফট। অদ্ভুত সুন্দর ফিলিংস হচ্ছে। জারিফের সামনে শাড়ি পরে যেতেই লজ্জা লাগছে। লিয়া নিজেই নিজেকে আয়নায় দেখে ক্রাশ খাচ্ছে। সেখানে জারিফ কিভাবে নজর দিবে? এমনি লিয়ার অস্বস্তি বোধটা সর্বোচ্চ হয়। লিয়া এক হাতে শাড়ির কুচি ধরে গুটি গুটি পা ফেলে যায়। জারিফের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ক্ষীণ আওয়াজে বলে, আমি রেডি। জারিফ মাথাটা তুলে লিয়ার দিকে যায়। জারিফের দু চোখ আটকে যায় শাড়ি পরা লিয়ার মাঝে। ফর্সা গায়ে চকলেট কালারটা দারুণ লাগছে। লিয়ার কিছু চুল কাঁধের উপর এক পাশ দিয়ে সামনে রাখা। মুখে কৃত্রিম সাজগোজ নেই, সবটাই ন্যাচারাল। সাধারণ সাজগোজ অথচ লিয়াকে অসাধারণ লাগছে। লিয়াকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। জারিফের হার্টবিট যেন মিস হলো। জারিফ লম্বা করে শ্বাস টেনে নেয়। নিজেকে স্বাভাবিক করে বলে, চলো। গাড়িতে বসে লিয়া সিট বেল্ট বেঁধে নেয়। জারিফ ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং এর উপর দু হাত রাখে। সিটে গায়ে দিয়ে মাথাটা সিটের উপর রাখে। অতঃপর ঘাটটা লিয়ার দিকে ঘুরিয়ে সম্মোহনী দৃষ্টিতে চেয়ে বলে, শাড়িতে তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। তোমাকে ভয়ঙ্কর সুন্দর লুকে দেখে আমার তো ভয়ঙ্কর সব কাজ করতে ইচ্ছে করছে।
আমার ভেতরকার দুষ্টু সত্তা আমাকে বারংবার উস্কিয়ে দিচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার তোমাকে নিতে হবে। জারিফের কথা মস্তিষ্কের নিউরনে পৌঁছাতেই লিয়ার সারা শরীর যেন লজ্জায় অস্বস্তিতে অবশ হয়ে আসছে। লিয়া ভেতরে ভেতরে লজ্জায় নুয়ে পড়ছে। লিয়ার কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে এমন অনুভূত হচ্ছে। লিয়া দাঁতে দাঁত চেপে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। লিয়া লজ্জা পাওয়া মুখশ্রী দেখে জারিফের চোখে মুখে আরো দুষ্টুমি খেলে যায়। জারিফ ইচ্ছে করে লিয়াকে লজ্জায় ফেলতে বলে, তোমাকে হট লাগছে, ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলতে। উফ, নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। হাউ ক্যান আই কন্ট্রোল, টেল মি লিয়া। লিয়ার দৃষ্টি সরু করে চাইল। এক হাতে শাড়ির আঁচল শক্ত করে মুঠো করে ধরে। লিয়ার বুকের ভেতর থাকা হৃৎপিণ্ড নামক সংকোচ প্রসারণ যন্ত্রটা যেন সর্বোচ্চ গতিতে চলছে। উফ, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। লিয়া বুক ভরে শ্বাস টেনে বলে। জারিফের দিকে না তাকিয়ে দৃষ্টি সামনে রেখে ক্ষীণ আওয়াজে বলল, আপনাকে দেখে আগে আমিও আজও করতে পারিনি আপনি এতটা ঠোঁটকাটা হবেন। আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি এতটা রোমান্টিক। ইভেন এখনো অন্য কেউ দেখলেও টের পাবে না আপনি এরকম অসভ্য একটা পুরুষ। আপনাকে দেখে ভাববে ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না, অথচ এখন কিনা। এটুকু বলে লিয়া থেমে যায়। জারিফ এক হাতে লিয়ার থুতনি ধরে নিজের দিকে মুখটা ঘুরিয়ে নেয়। লিয়ার মুখশ্রীতে সুগভীর শান্ত নজরে চেয়ে বাম ভ্রু নাচে ইশারা করলো, যার অর্থ থেমে গেল কেন। লিয়ার কোনো উত্তর আসলো না। জারিফ লিয়ার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে হাতটা ধরে নির্বিকার কণ্ঠে বলে, অন্য কেউ জানবে না আমি এতটা রোমান্টিক, এটা স্বাভাবিক নয় কি? অন্যরা কি আমার বউ যে তাদের সামনে সেটা শো অফ করবো? আগে তুমি বুঝতে পারো নি, আগে তুমি আমার বউ ছিলে না। ক্লিয়ার? জারিফ বারবার বউ বউ বলে সম্বোধন করছে। লিয়ার খুব ভালো লাগছে। জারিফের থেকে এই সম্বোধনটা বেস্ট মনে হয় লিয়ার। লিয়া হাফ ছেড়ে বাঁচতে প্রসঙ্গ পাল্টাতে কণ্ঠে চঞ্চলতা নিয়ে বলে, এখনো যে বললেন না কোথায় নিয়ে যাবেন, আর গাড়ি স্টার্ট না দিয়ে এভাবে বসে থাকলে সময় চলে যাবে না? আশ্চর্য। জারিফ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে। লাল বক্স খুলতে স্বর্ণের একটা রিং চকচক করে ওঠে। জারিফ লিয়ার দিকে তাকিয়ে বলে, তোমার ঈদের গিফট, বলতে পারো ঈদের সালামি। লিয়া মুচকি এসে বলে, তাহলে তো সালাম করতেই হবে। জারিফ বিনিময়ে মৃদু হাসে, বলে, আপনাকে সালাম করতে হবে না ম্যাম, আপনি শুধু হাতটা বাড়িয়ে দিয়ে রিংটা গ্রহণ করে অধমকে ধন্য করুন, তা দিয়ে চলবে। লিয়ার ঠোঁটের কোণে বিস্তৃত হাসিটা আরো বাড়লো যান। লিয়া হাসি মুখেই হাত বাড়িয়ে দেয়। জারিফ এক হাতে লিয়ার হাতটা ধরে, অপর হাতের রিংটা লিয়ার অনামিকা আঙ্গুলে পরিয়ে দেয়। লিয়া আঙ্গুলের দিকে চেয়ে রয়। রিংয়ের উপর ছোট্ট ছোট্ট করে ইংরেজি অক্ষরে লেখা জারিফস ওয়াইফ। লিয়ার কাছে মনে হচ্ছে কোনো স্বপ্নে আছে সে। অদ্ভুত স্বর্গীয় অনুভূতি হচ্ছে। জারিফ লিয়ার হাতের উপর ঠোঁট ছোঁয়। লিয়া মৃদু কেঁপে ওঠে। জারিফ মাথা তুলে লিয়ার দিকে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে বলে, ঈদের দিন মিষ্টিমুখ না করলে কেমন হয় বলো তো? ঈদটা পাঁচে লাগবে, তাই মিষ্টিমুখ করতে চাই। লিয়া দ্রুত বলে ওঠে, তখন বাসায় বললাম কিছুই তো খেলেন না, আবার এখন এরকম কথা বলছেন? অদ্ভুত কথাবার্তা আপনার। জারিফ ভ্রু কুচকে লিয়ার দিকে তাকিয়ে বলে, পায়েস ঝর্দা নয়, এর থেকেও গড়া মিষ্টি খেতে চাই। তোমার থেকে ঈদের রিটার্ন গিফট হিসেবে হলেও গড়া মিষ্টিটা তো আজ চাই চাই। রিটার্ন গিফট হিসেবে আশা করা যায় কিনা, কি বলো তুমি? বিষয়টা যখন লিয়া বুঝতে পারলো তখন সাথে সাথে দৃষ্টি ঘুরিয়ে নেয়। জানলা দিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করে। আবাসিক এলাকা সরু পথ দিয়ে গাড়ি চলছে। পথটা লিয়ার কেমন যেন চেনা চেনা লাগছে। মস্তিষ্কে চাপ দিয়ে লিয়া মনে করতে থাকে। কিছুক্ষণ পর লিয়ার মনে পড়ে এটা তো জারিফদের বাসার রাস্তা। একবার এসেছিল লিয়া, সেই নাতাশার জন্মদিন উপলক্ষে। তাছাড়া এই দিকটায় আগে বা পরে কখনোই আসা হয়নি, তাই অতটা মনে ছিল না। লিয়া বুঝতে পারার সাথে সাথে তড়িৎ ঘাটটা ঘুরিয়ে জারিফের দিকে তাকালো। জারিফ ড্রাইভিং করছে, নজরচোরা সামনে থাকলো, বিশেষ মনোযোগ তো পাশে বসা লিয়ার দিকে। লিয়ার এভাবে তাকানো দেখে জারিফ স্মিত হাসে। লিয়া কপাল কুঁচকে বলে, আপনি আগে বলেননি কেন? আর এইভাবে আসলে কেমন দেখাবে না? সবাই কি ভাববে বলুন তো? আপনার আগে আমার বলা উচিত ছিল। লিয়া মিছে মিছে একটু রাগ দেখালো, মুখটা ভার করে রাখে। জারিফ দৃষ্টি সামনে রেখেই স্পষ্ট গলায় সোজাসুজি বলে, কে কি বললো? আই ডোন্ট কেয়ার। আমার বউকে আমার বাড়িতে আনছে, তাতে কেমন দেখাবে আবার? বরং সব দিক দিয়ে ভালোই দেখাবে। আর তোমাকে আগে থেকে বলিনি কারণ
তুমি অজুহাত দেখিয়ে আসতে চাইতে না। উত্তর পেয়েছো? লিয়া ছোট্ট করে শ্বাস ফেলে নিশ্চুপ রয়। তবে ভেতরে ভেতরে লিয়ার অস্বস্তি ফিল হতে থাকে। বাড়ির বউ হিসেবে এ প্রথম আসা হবে, আর বিয়েটা তো আর সবার মতো স্বাভাবিকভাবে হয়নি। তার উপরে কত কাহিনী হলো, এখন হুট করে এভাবে তাদের সামনে যেতে হবে। এটা ভাবতেই লিয়ার অস্বস্তি বোধ সর্বোচ্চ হতে থাকে। এরই মধ্যে জারিফের গাড়ি বাড়ির সামনে এসে থামে। লিয়া মাথাটা তুলে নিভু নিভু চোখে সামনে তাকায়। বাড়ির তরণে নাম ফলকে দৃষ্টি যেতেই লিয়া একবার চোখের পলক ফেলে। সুন্দর কারুকার্য খচিত সুখের ঠিকানা লেখা নাম ফলক লিয়ার নজর কাড়ল। এরই মধ্যে জারিফ গার্ডেন এরিয়া গাড়িটা দাঁড় করে। জারিফ নেমে লিয়ার পাশে গিয়ে ডোর খুলে দেয়। লিয়া জারিফের দিকে যায়। লিয়ার চোখে মুখে কেমন যেন দ্বিধা, স্পষ্ট না হলেও জারিফ ঠিক বুঝতে পারলো লিয়ার মুখাবয়ে এরূপ এক্সপ্রেশনের কারণ কি। জারিফ চোখ দিয়ে ইশারা করে আশ্বাস দিল। লিয়া কতটা ভরসা পেল জানে না, তবে অস্বস্তিটা কাটানোর চেষ্টা করে। জারিফ এক হাত লিয়ার সামনে বাড়িয়ে দিয়ে হাসি মুখে শীতল কণ্ঠে বলে, ওয়েলকাম লিয়া, এখানে ওয়েলকাম মাই বেটার হাফ। আমার বেটার হাফ পরিচয়ে প্রথম তোমার আগমন আমাদের ছোট্ট সুখের ঠিকানায়। আমি চাই সকলে আনইজি দ্বিধা দূরে ঠেলে হাসি মুখে প্রবেশ করবে। লিয়া জারিফের হাতের দিকে এক পলক যায়, আবার জারিফের মুখের দিকে। লিয়া একটু সময় নিয়ে নিজের ডান হাতটা জারিফের হাতের উপর রাখে। ইশারা করতেই লিয়া নামে। জারিফের পাশাপাশি ধীর পায়ে হেঁটে যেতে থাকে। সুন্দর রুচিশীল কারুকার্য করা আভিজাত্যপূর্ণ কাঠের দরজার সামনে এসে দাঁড়ায় জারিফ। লিয়া জারিফ এক হাতে বেল চাপে। লিয়া শাড়ির আঁচলে অপর কাঁধের উপরও খানিকটা তুলে রাখে। জারিফকে ইশারা করে বলল সব ঠিকঠাক আছে কিনা। জারিফ লিয়াকে স্ক্যান করে, হতপর পলক ঝাপটে বোঝালো ঠিক আছে। এরই মধ্যে দরজা খুলে দেয়। দরজা খুলে হাসি মুখেই যারা দাঁড়িয়ে আছে। যারা মিষ্টি হেসে বলে, ঈদ মোবারক ভাবি, কেমন আছো? লিয়া স্মিত হাসে, মৃদু স্বরে বলে, ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ। যারা স্বাভাবিক অ্যাটিটিউড দেখে লিয়া অবাক হচ্ছে, বাট লিয়াকে দেখে যারা একটুও অবাক হয়নি বা হচ্ছেও না, তা যারার ফেস দেখে স্পষ্ট বুঝতে পারছে লিয়া। যারা বলল, ভাইয়া এত দেরি হলো যে, কখন থেকে ওয়েট করছি। লিয়া এবার যারার এতটা স্বাভাবিক থাকার কারণ ধরতে পারলো। তার মানে যারা আগে থেকেই জানতো লিয়ার আসার খবর। লিয়া মনে মনে আওড়ায়, তবে কি জারার মতো বাকিরাও জানে? জারিফ পাঞ্জাবির গলার পাশে এক হাতের সাহায্যে সামান্য ফাঁকা করে ঠোঁট গোল করে ফু দেয়। কিয়ৎকাল পরে বলে, গরম লাগছে খুব। পদার্কে দাঁড়িয়েছিস যা, যারা ভিতরে যেতে দিবি তো? যারা এক হাত কপালে রেখে বলে। ও সিট। একটু থেমে লিয়াকে উদ্দেশ্য করে কোমল স্বরে বলে, ওয়েলকাম এই বাড়ির বড় বউ, মোস্ট ওয়েলকাম আমার মিষ্টি ভাবিকে। লিয়া বিনিময়ে স্মিত হাসে। জারিফ লিয়া একসাথে ভেতরে ঢুকে। ভেতরে যেতে যেতে যারা চেঁচিয়ে বলতে থাকে, মা, ছোট মা, তাড়াতাড়ি আসো, দেখবে ভাইয়া কাকে নিয়ে এসেছে। জারিফ জারার মাথায় এক হাতে গাঁটটা মেরে বলে, এভাবে চিল্লে কেউ বলে? এই সময় সবাই রুমে বিশ্রাম করছে হয়তো। যারা জারিফের কথায় মুখ ভেঙচি কাটে। লিয়াকে যারা বসতে বলে। লিয়া শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে থাকে। লিয়ার গলা শুকিয়ে আসছে। টেনশন আর লজ্জা লিয়াকে ঘিরে ধরছে। টেনশনটা অজান্তেই হচ্ছে, আর লজ্জা সবাই কি ভাববে হুট করে আজ এভাবে আসায়। মাথার উপর ফ্যান ঘুরছে, অথচ লিয়া ঘামতে শুরু করেছে। এর মধ্যে এক এক করে সবাই আসতে থাকে। নিরুপমা বেগম এসে লিয়াকে দেখে অবাক হয়ে বলেন, ও মা, লিয়া তুমি? লিয়া সালাম দেয়। নিরুপমা বেগম মায়াময় জড়ানো কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। অতঃপর জারিফকে উদ্দেশ্য করে বললেন, জারিফ, লিয়াকে আজ আনবি আগে একবার বলতে পারতি তো? আমি তো এই সময় লিয়াকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গেলাম। কথাটা শেষ করে নিরুপমা বেগম শব্দহীন হাসেন। জারিফ কিছু বলার আগে এর মধ্যে জাহানারা বেগম ড্রয়িং রুমে আস্তে আস্তেই বলেন, কি হয়েছে যারা, এত চিৎকার করছিস যে? কে এ? কথাটা শেষ করার আগেই লিয়াকে দেখতে পান। আর কিছু বললেন না, চুপ করে গেলেন তিনি। পিছু পিছু নাতাশাও আসে। লিয়াকে দেখে দৌড়ে আসে, তবে আগে জারিফের কাছে যায়। অভিযোগের সুরে বলে, মামা, তুমি মামিকে আনতে গিয়েছিলে? খালামুনি তোমার কথা জিজ্ঞেস করায় বললো সারপ্রাইজ আছে। তাহলে আজ মামি হলো ঈদের বড় সারপ্রাইজ, তাই না? শেষের কথাটা বলে নাতাশা ঝকঝকে দাঁত বের করে ঠোঁট মেলে হাসে। জারিফ নাতাশার গাল টিপে দিয়ে বলে, হ্যাঁ শোনা, আচ্ছা মামার সাথে গল্প করো, আমি ফ্রেশ হব। কথাটা শেষ করে জারিফ নিজের রুমের দিকে যেতে থাকে। জাহানারা বেগমের মুখাবয় দেখে লিয়া বুঝতে পারছে না
লিয়ার আশায় খুশি হয়েছে নাকি খুশি হননি, কারণ মুখটা বেশ গম্ভীর দেখাচ্ছে। লিয়া প্রথমে সালাম দেয়, অতঃপর নিচ থেকে ভদ্রতার খাতিরে নম্র স্বরে বলল, আন্টি কেমন আছেন? লিয়ার দিকে এক পলক চাইল, গম্ভীর গলায় বলল, ভালো। আর দ্বিতীয় কথা না বলে ভেতরে চলে গেলেন। ওনার এভাবে যাওয়াতে লিয়ার মনটা খচখচ করতে থাকে। ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলেন না। লিয়া মনে মনে আওড়ায়, আমি কি ছেলের বউ হিসেবে আমার মেনে নিতে পারিনি? উফ, আন্টি তো আপুকে খুব পছন্দ করতো, সেটা আমি ভালো করেই জানি। হয়তো আপুর জায়গায় আমার মেনে নিতে পারছেন না। লিয়ার মুখটা মলিন হয়ে আসে। যারা নিরুপমা বেগম লিয়াকে ঘিরে ধরেছে। যারা তো এটা সেটা বলেই চলেছে, সাথে নিরুপমা বেগমও মনের অনুভূতি প্রকাশ করেই চলেছেন। ওনার কি যে ভালো লাগছে তা বলে ভাষায় প্রকাশ করতে পারছেন না। এর মধ্যে কথার কল্পনা বেগমও আসেন। কথার কলেজে ছুটি হওয়ার পর বাড়িতে গিয়েছিল, মায়ের সাথে ঈদের দিন আবার ফিরে। কথা এখানে কলেজে ভর্তি হওয়ার পর কল্পনা বেগমও ভাইদের কাছেই বেশি থাকেন। স্বামী বিদেশে থাকেন, আর কোনো সন্তানদিও নেই, তাই আর বাড়িতে একলা একলা মন টেকে না। এই তো 1 সপ্তাহ আগে শ্বশুরের ভিটায় গিয়েছিলেন ঈদ উপলক্ষে। ঈদ না ফুরাতেই আবার মেয়েকে নিয়ে হাজির হয়েছেন। এসে লিয়াকে দেখে রীতিমতো অবাক হলেন, বাঁকা চোখে তাকান। কথা ব্ল্যাক কালার জর্জের 3 পিস পরেছে, ওড়নাটা কাঁধের উপর দিয়ে একপাশে নেওয়া, জামাটা গায়ের সাথে আটসাট, চুলগুলো কাজ সমান কালার করা। কথা অপরিচিত কাউকে দেখে ভ্রু কুচকে ফেলে, তবে কে তা জানার আগ্রহ হলেও বাইরে তা প্রকাশ করলো না। সিঙ্গেল সোফায় বসে ফোন কল করতে লাগলো। যারা লিয়াকে কল্পনা বেগমকে দেখিয়ে পরিচয় করিয়ে দিল। লিয়া কার্টিসি মেনটেন করতে নম্র স্বরে কুশল বিনিময় করে, তবে কল্পনা বেগম দায়সারা ভাব নিয়ে 2-একটা কথা বললেন। আশেপাশে তাকিয়ে বললেন, তোমরা সবাই এখানে বড় ভাবিকে দেখছি না? তা ভাবি দেখেছে ছেলের বউ ঘুরতে চলে এসেছে। কথাটা লিয়ার কাছে ভালো শোনালো না। চলে এসেছে ঠেস দিয়ে বলা কথাটা লিয়ার ইগোতে লাগলো। কথা যে ভালো মনে বলেনি তা লিয়া নিজেও বুঝতে পারলো, তবে ভদ্রতার খাতিরে মুখ বুঝে সহ্য করলো লিয়া। আর কাউকে বুঝতেও দিল না ভেতরের অবস্থাটা। যারা নিরুপমা বেগম দুজনের কাছেও ভালো লাগলো না। নিরুপমা বেগম চুপ থাকলেও যারা চুপ থাকতে পারলো না। যারা বেশ সূক্ষ্মভাবেই বলে ওঠে, ও ফুপি এসেছে নয়, বলো নিয়ে এসেছে। তোমার ভাইয়ের ছেলে নিজে গিয়েছিল আনতে, ভাইয়া নিজে ভাবিকে আনতে গিয়েছিল। এখন ভাইয়া এত করে বলার পর না আসে তাহলে কেমন হয় না? তাই তো ভাবি ভাইয়ার মন রাখতে আজকের ঈদের দিন আমাদের সবার আনন্দটা বাড়িয়ে দিতে আসছে। ঈদের দিন আনন্দ ঘর পরিবেশটা আরও বেশি করে মুগ্ধকর করার জন্য তোমাকে এত এত লাভ ইউ ভাবি। থ্যাংক ইউ আর লট ভাবি। তুমি আসায় আমাদের এই ঈদ আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে। শেষের কথাগুলো দুহাতে লিয়ার গলা জড়িয়ে ধরে যারা বলতে লাগে। কল্পনা বেগম মনে মনে অনেক কিছুই বললেন, তবে মুখে আর কিছুই বলার ফাঁক ফোকর খুঁজে পেলেন না, শুধু মনে মনে আওড়ালেন, যত সব আদিক্ষেতা। তারপর কিছু না বলে উঠে চলে গেলেন। নিরুপমা বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, তোমরা কথা বলো, আমি নাস্তা নিয়ে আসছি। এই বলে নিরুপমা বেগম কিচেনের দিকে যাবেন বলে পা বাড়ান। ঠিক এই সময় চারু নাস্তা হাতে ড্রয়িং রুমে আসে। চারুর হাতে নাস্তা দেখে নিরুপমা বেগমের কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। মনে মনে ভাবেন, ভাবি তো লিয়ার সাথে ঠিকমতো কথা বলল না, তবে চারুকে নাস্তা আনতে কে বলল? কিছুক্ষণ ভেবে নিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়, জারিফ হবে হয়তো, কারণ ভাবিকে এখন অবধি লিয়াকে নিয়ে কখনো কিছু বলতে শুনিনি। জারিফের বিয়ের আগে তাসনিমকে নিয়ে অনেক গল্প করতেন আমার কাছে। ছেলের বউকে আদর করে পুতুলের মতো করে রাখবেন। কই, জারিফ যখন থেকে লিয়ার সাথে যোগাযোগ শুরু করলো তারপরেও তো লিয়াকে নিয়ে কখনো এতটুকু আগ্রহ প্রকাশ করতে দেখিনি। তবে আমার মনে হচ্ছে উনি হয়তো লিয়াকে এখনো মেনে নিতে পারেননি। এসব কথা মনে মনে ভেবে মাথা ঝাড়া দিলেন নিরুপমা বেগম। কাজের মেয়েকে উদ্দেশ্য করে সুধান, চারুর দেখছি অনেকটা উন্নতি হয়েছে। আজ এত তাড়াতাড়ি নাস্তা রেডি হলো? আগে তো হাতে হাতে হেল্প করতে বলে বলে এটা করো সেটা করো বলতে হতো। তা আজকে জারিফ বলেছে জন্য চারুর এই উন্নতি? তবে ভালো। চারু হাতের ট্রেটা টি টেবিলের উপর নামায়, বলতে লাগে, খালাম্মা আমার নাস্তা রেডি করতে বলছে, উনি হাতে হাতে সাহায্য করছে, সেই জন্যই তো এত তাড়াতাড়ি হইছে। এই যে শুনলাম জারিফ ভাই জানের বউ সে, আমার মন চটফট করছিল দেখাই
সেজন্য কত খালাম্মারে আদেশ জারি করছে একেবারে যেন নাস্তা নিয়ে যাই। তাই তো ভাবিরে দেখতে আসতে দেরি হইছে। এক নাগারে গড়গড় করে কথাগুলো বলল চারু। নিরুপমা বেগম একটু অবাক হলেন। জাহানারা বেগম চারুরে দিয়ে নাস্তা পাঠিয়েছেন, তবে কেন লিয়ার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বললেন না? নিরুপমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে থাকে। চারি হাসি মুখেই বলে, মাশাল্লাহ, ভাবি তো একেবারে পরীর মতো সুন্দর দেখি। জাহিদ ভাইজানের সাথে একদম মানাইছে। কথা পায়ের উপর পা তুলে বসে ফোন কল করছিল। এতক্ষণ চুপচাপ সবার কথাবার্তা শুনে যাচ্ছিল সে। কিছুক্ষণ আগেই পরিষ্কার হয়েছে এই লিয়া, জারিফের বউ। লিয়াকে আজ এখানে দেখে কথা জেলাস হচ্ছে। তার উপর যারা ছোট্ট মামির লিয়াকে নিয়ে এত আদিক্ষেতা সহ্য হচ্ছে না। আবার চারুর কথা শুনেও রাগটা যেন মুহূর্তে বেড়ে গেল। মনে মনে সাপের মতো ফুঁসছে সে। চারুকে উদ্দেশ্য করে আদেশের সুরে বলে, এই চারু, এক মগ কফি এনে দাও, সুগার কম দেবে কিন্তু, মনে থাকে যেন। হ্যাঁ। চারু আড়ালে মুখ বাঁকায়। এবারের কোনো ছেলেমেয়েরা কখনো এভাবে আদেশের সুরে বলে না। কিছু বললেও কত সুন্দর বিনয়ের সাথে বলে। আর কথার এই বিহেভে চারু ভীষণ বিরক্ত, তবে সাহস করে মুখে কিছু বলতে পারে না। মনে মনে এক পশলা ঝাড়লো কথাকে, অতঃপর কিচেনে চলে যায়। লিয়া নিজের পার্সোনালিটি নিয়ে চুপচাপ আছে। সামনে বসা মেয়েটা যখন কথা বলার বা পরিচিত হওয়ার কোনো আগ্রহ দেখাচ্ছে না, তাই নিজ থেকে আগ বাড়িয়ে কিছু বলার খুঁজেও পেল না কিছু লিয়া। কথা ভেবেছিল লিয়া হয়তো নিজ থেকেই কথা বলবে, পরিচিত হবে। কথা সে ভাবনা ভুল প্রমাণ করে লিয়া স্বাভাবিক আছে। কথা হালকা কেশে দৃষ্টি আকর্ষণ করে। একটু ভাব নিয়ে কপাল কুঁচকে চিকন স্বরে বলে, ইউ নীলা, রাইট? লিয়া মাথা নাড়িয়ে বলে, ইয়া। থেমে লিয়া ফের বলে, অ্যান্ড ইউ? আমি কথা, জারিফ ভাই আর কাজিন। লিয়া ছোট্ট করে বলে, ও। যারা কিছুই বলছিল সে সময় কথা প্রসঙ্গে লিয়া যারাকে শুধায়, জারিফ আমাকে আনবে তুমি জানতে, ঠিক তো? যারা মিষ্টি হেসে বলে, তবে শুধু আমি নই, আরও একজন জানে, নীল ভাইয়াও জানে। আমি আর নীল ভাইয়াকে বলেছিলাম তোমাকে আনার কথা। ভাইয়া শোনার সাথে সাথেই বলল, বাহ, দারুণ আইডিয়া। লিয়া বিনিময় স্মিত হাসে। কথা ফোড়ন কেটে বলে, হাউস চেঞ্জ এখনো সবাইকে জানিয়ে উঠিয়ে আনা হয়নি। ওঠানো ছাড়া কি কেউ শ্বশুর বাড়িতে এভাবে আসে? বিষয়টা কেমন দৃষ্টিকটু লাগবে না? এমনিতেই ওদের বিয়েটা স্বাভাবিক নয়, জোর করে বিয়ে, নিকট আত্মীয়রা ছাড়া তেমন কেউ জানে না। তাই আমার মনে হয় এভাবে না আসলেই ভালো হতো। আর আমাদের সোসাইটিতে উঠিয়ে আনার আগে হুটহাট এভাবে আসা ভালো দেখায় না। লিয়ার মুখের হাসিটা ম্লান হয়ে যায়। লিয়া জারিফের উপর অভিমান হতে থাকে। কি দরকার ছিল আজ এভাবে আনার? শুধু শুধু এই সমস্ত কথা সৃষ্টি করার কোনো মানে ছিল না। যারা কথাকে উদ্দেশ্য করে তড়িৎ বলে ওঠে, কথা আপু, তুমি চুপ করো তো। ভাইয়া যেহেতু এনেছে, ভাইয়া নিশ্চয়ই তোমার থেকে কম বোঝে না, তাই মনে হয় তোমার কথাটা সম্পূর্ণ অহেতুক। কথা ফের বলে, আই ডোন্ট থিঙ্ক এলস লাইক, বাট আই থিঙ্ক দে আর প্রেস্টিজ। সমাজের লোকেরা এটা সেটা বলতে পারে। যারা এবার বিরক্তিকর ফেস করে ঠোঁট চেপে বলেন, হয়েছে, তোমাকে এত জ্ঞানের কথা বলতে হবে না। বিয়েটা মেন, আর উঠিয়ে আনা সবাইকে জানো তো, এসব জাস্ট আনুষ্ঠানিক, বুঝলি? কথার মুখটা থমথমে হয়ে যায়। পাল্টা কি বলা যায় উপযুক্ত কোনো যুক্তি দাঁড় করাতে না পেরে কথার আগে গজগজ করতে করতে রুমে চলে যায়। এরই মধ্যে আনোয়ার রহমান বাসায় আসেন। লিয়ার সাথে ভালো মন্দ কথা বলে ঈদের সালামি দেন। যারা লিয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানোর কথা বলে, লিয়া না করে, বলে আজ নয়, পরে দেখা যাবে। সবার সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে লিয়ার খারাপ লাগছে। শাশুড়ি মা এখনো আর সামনে আসেনি, এজন্য লিয়ার ভীষণ কষ্ট হচ্ছে। কথার কল্পনা বেগমের কথা অতটাও গায়ে মাখেনি লিয়া। ধরতে গেলে ওনারা এবারের মেহমান, তাই তাদের বিষয়টা আমলে নিচ্ছে না লিয়া। তবে জারিফের মায়ের বিষয়টা লিয়াকে খুব ভাবাচ্ছে, তাই আর কোনো কিছু দেখার এতটুকু আগ্রহ হচ্ছে না লিয়া। নিরুপমা বেগম এসে সোফায় বসেন। নীল এখনো বাসায় ফেরেনি, সন্ধে হয়ে আসছে। এ নিয়ে নিরুপমা বেগম আফসোস করে কত কি বলছেন। ঈদের দিন ছেলেটা আজ সারাদিন বাইরেই বলা চলে না, দুপুরে খেতে এসেছে, কোথায় কোথায় যে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে। এর মধ্যে জানারা বেগম আসেন। যারাকে ডেকে ভরাট গলায় বলেন, যারা, এত তো গল্প করছিস, একবারও খেয়াল করেছিস মেয়েটা কখন থেকে সোফায় বসে আছে?
এভাবে বসে থাকলে পিঠ লেগে যাচ্ছে না? ও তো নতুন জায়গায় আসছে, লজ্জা করে কোনো অসুবিধার কথা বলতে পারবে না। তুই তো একটু খেয়াল করে বলবি। বড় হয়েছিস, কোনো বুদ্ধিশুদ্ধি হয়নি এখনো। যা, লিয়াকে রুমে নিয়ে যা, অনেকক্ষণ এভাবে আছে, রুমে গিয়ে বিশ্রাম নেবে।